আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই অধ্যায়টির এমসিকিউগুলোকে আমরা 9টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকে এমসিকিউগুলো সমাধান করে দিচ্ছি ধারাবাহিকভাবে। আজকের পর্বে টাইপ 7 সংখ্যা বা অন্যান্য নির্বাচন সম্পর্কিত যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে আমাদের সামনে যেই প্রশ্নটা আসলো, এখানে বলা হলো 10 হতে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? 10 থেকে 21 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 10, 11, 12, 13 এইভাবে করে 21 পর্যন্ত। এই সংখ্যাগুলোর মধ্যে থেকে কোনো একটা সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। যেই সংখ্যাটা নির্বাচন করা হলো সেটি যেন মৌলিক হয় তার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি এখন একটু দেখি যে 10 হতে 21 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আমরা এখানে লিখে রেখেছি, এর মধ্যে 10 হতে 21 পর্যন্ত যেই মৌলিক সংখ্যাগুলো, এই যে 11, 13, 17, 19, এই 4টা মৌলিক সংখ্যা হচ্ছে 10 থেকে 21-এর মধ্যে অবস্থানকারী মৌলিক সংখ্যা। তাহলে 10 হতে 21 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? 12টা। 10 হতে 21 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? 12টা। 10, 11, 12 এভাবে করে গুনতে গুনতে 21 পর্যন্ত গেলে 12টা সংখ্যা পাওয়া যাবে। কারণ আমরা জানি সম্ভাবনা নির্ণয়ের ক্ষেত্রে নিচে কি বসে, মানে হর হিসাবে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে 10 হতে 21 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? 12টা। তাহলে পুরো 12টা সংখ্যাই নিচে বসবে, আর উপরে বসবে লব হিসাবে বসবে অনুকূল ফলাফল, অর্থাৎ শর্ত মেনেছে। প্রশ্নে বলেছে মৌলিক সংখ্যা চাই। তাহলে 10 হতে 21 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এই 4টা। তাহলে এই 4টা হচ্ছে অনুকূল নমুনা বিন্দু, তারা উপরে বসবে। তাহলে 4/12 কাটাকাটি করা যায়, 4 একে 4, 3 4 12, তাহলে 1/3। আমরা 1/3 এখানে ঘ নাম্বার অপশনে দেখছি, তাহলে এই ঘ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে তাকাই। পরবর্তী প্রশ্ন 130 নম্বর প্রশ্ন। 130 নম্বর প্রশ্নে বলছে 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা নির্ণয় করা। ওই আগের প্রশ্নটার মতোই। এখন শুধু এখানে পরিবর্তন হয়েছে। আগেরবার বলছিল 10 থেকে 21, আর এখন বলছে 11 থেকে 20। একটু সংখ্যা কমছে আর কি। 11 থেকে 20 পর্যন্ত মোট 10টা সংখ্যা। 11 থেকে 20 পর্যন্ত কয়টা সংখ্যা? 11 থেকে 20 পর্যন্ত 10টা সংখ্যা। তাহলে নিচে বসবে 10। তারা বলছে যেই সংখ্যাটা উঠানো হলো সেটি যেন মৌলিক হয়। আচ্ছা, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কারা? 11, 13, 17, 19, এই 4টা সংখ্যা মৌলিক। তাহলে আমরা চাচ্ছি 11 থেকে 20 পর্যন্ত যেই 10টা সংখ্যা আছে তার মধ্যে থেকে যখন একটা সংখ্যা উঠানো হবে, ওই সংখ্যাটা যেন 11, 13, 17, 19 এই 4টার একটা না একটা হয়। ওই 4টা সংখ্যার একটা না একটা হয়। তাহলে মোট সংখ্যা 10টা আর অনুকূল ফলাফল 4টা। তাহলে 4/10 কাটাকাটি করা যায়, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2/5। তাহলে 2/5 আমাদের এখানে অপশনে ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 131 নম্বর প্রশ্নে বলা হয়েছে কতগুলো টিকেটে 21 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে। তা থেকে দৈব পদ্ধতিতে একটি টিকিট বেছে নেওয়া হলো। টিকিটটি মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা কোনটি? 2টা প্রশ্ন আমরা সমাধান করলাম। এখন তৃতীয় প্রশ্নে এসে বলতেছে মৌলিক সংখ্যা যেন না হয়। আগের প্রশ্নগুলোর মতোই এখন বলছে মৌলিক সংখ্যা যেন না হয়। 21 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর, এর মধ্য থেকে একটা টিকিট উঠানো হলো। ওই টিকিটটা যেন, ওই টিকিটের গায়ে যেই নাম্বারটা লেখা ওইটা যেন মৌলিক সংখ্যা না হয়। আচ্ছা, তাহলে আমরা এখন যেই কাজটা করব, 21 থেকে 30 পর্যন্ত মোট কয়টা সংখ্যা? 21 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 10টা। এর মধ্যে মৌলিক সংখ্যা না কয়টা? আচ্ছা, মৌলিক সংখ্যা না কয়টা এটা জানার জন্য আগে জানতে হবে মৌলিক সংখ্যা কয়টা। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তো 21 থেকে 30 পর্যন্ত 23 আর 29, এই যে 21 থেকে 30 পর্যন্ত এই 2টা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 21 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা 10টা, এর মধ্যে মৌলিক সংখ্যা 2টা। প্রশ্নে বলতেছে মৌলিক সংখ্যা যেন না উঠে, তার মানে এই 2টা যেন না উঠে। তাহলে 10টা থেকে এই 2টা বাদ, বাকি 8টার মধ্যে থেকে কোন একটা সংখ্যা উঠুক, এইটা আমাদের প্রশ্নে চাচ্ছে। মোট সংখ্যা 10টা। এখন ওই 10টা সংখ্যার মধ্যে যেই সংখ্যাটা আর কি, যেই টিকিটটা উঠানো হবে ওইটার গায়ে যেন মৌলিক সংখ্যা না আসে। তার মানে 23 আর 29 তো মৌলিক, ওই 2টা সংখ্যা যেন না আসে।
তাহলে 10টা সংখ্যার মধ্যে ওই 2টা সংখ্যা যেন না আসে, তাহলে বাকি 8টা ওই 8টার মধ্যে কোনো একটা উঠুক। তাহলে মোট সংখ্যা 10টা, কিন্তু সংখ্যা উঠুক ওই 8টার ভিতর থেকে একটা, এটা মনে প্রাণে চাওয়া এখানে প্রশ্নে যেটা চেয়েছে তারা। তাহলে 8/10 কাটাকাটি করা যায়, 2 যায় 4 বার, 2 যায় 5 বার, তাহলে 4/5 এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা তাকাই। 132 নম্বর প্রশ্ন, বলা হলো 90 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে চয়ন করলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? 90 থেকে 100, হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম 10 থেকে 20, 21 থেকে 31 এরকমের মধ্যে আর কি। এখন বলতেছে 90 থেকে 100 এর মধ্যে একটা সংখ্যা দৈবভাবে চয়ন করলে, চয়ন মানে চয়েস করা, নির্বাচন করা, চয়ন করলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তো এখন দেখার বিষয় 90 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যা? 90 থেকে 100 পর্যন্ত কিন্তু 10টা সংখ্যা বললে হবে না, 11টা সংখ্যা, কারণ 90 কিন্তু হিসাবে ধরতে হবে। তো এখানে তো 91 থেকে 100 বলে নাই, 90 থেকে 100। সহজ আর কি মনে হবে যে 90 থেকে 100 10, তো না, 90 থেকে 100 পর্যন্ত 11টা। তাইলে আমরা নিচে বসাবো 11, মোট সংখ্যা 11টা। এই 11টা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনটা? 90 থেকে 100 পর্যন্ত একটা মৌলিক সংখ্যা, 90 থেকে 100 পর্যন্ত একটা মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 97। তাহলে আমরা চাচ্ছি 90 থেকে 100 পর্যন্ত যে 11টা সংখ্যা আছে এর মধ্য থেকে ওই একটা সংখ্যা উঠুক, ওই যে ওইটা মৌলিক, ওইটা মৌলিক, ওইটা শর্ত মেনেছে। আমরা চাচ্ছি মৌলিক উঠুক, তো মৌলিক তো একটা সংখ্যা আছে, তাহলে এই 1 বসবে উপরে, যে একটা তো মৌলিক সংখ্যা, যেন এই 1 বসবে উপরে। 1/11 ক নাম্বার অপশনে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। পরবর্তী প্রশ্ন, 40টা টিকিট 1 থেকে 40 পর্যন্ত লেখা রয়েছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলো, ক্রমিক নম্বরটি মৌলিক হবার সম্ভাবনা কত? তাহলে 1 থেকে 40 পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল লেখা আছে টিকিটগুলোর গায়ে, 1 2 3 4 এভাবে করে 40 পর্যন্ত লেখা আছে। ওই 40টা টিকিটের মধ্যে একটা টিকিট উঠানো হলো, যেই টিকিটটা উঠানো হলো তার গায়ে যেন মৌলিক সংখ্যা লেখা থাকে, এটা চাচ্ছে প্রশ্নে। আচ্ছা, 1 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? 1 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 40টা, তাহলে নিচে বসবে 40। 1 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 2 3 5 7 11 13 17 19 23 29 31 37, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে মোট কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা। 1 থেকে 40-এর মধ্যে এই 12টা হচ্ছে মৌলিক সংখ্যা। তো তারা বলতেছে মৌলিক সংখ্যা যেন হয়, তাহলে 1 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা 40টা, সেটা বসবে নিচে সমগ্র সম্ভাব্য ফলাফল, আর উপরে বসবে অনুকূল ফলাফল, মানে শর্ত মেনেছে যারা। শর্ত কি? মৌলিক হইতে হবে। মৌলিক সংখ্যা কয়টা? 12টা, 2 4 6 8 10 12, 12টা। তাহলে এই 12 বসবে উপরে। তাহলে আমরা এখন কাটাকাটি করতে পারি, 12/40 কাটাকাটি করা যায়, সেটা হচ্ছে আমরা বলতে পারি 4 যায় 3 বার, 4 যায় 10 বার, তাহলে 3/10, 3/10। তো 3/10 আমরা এখানের মধ্যে দেখতেছি খ নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। তো আমরা 133 নম্বর প্রশ্ন সমাধান করে ফেললাম। এখন আমরা 134 নম্বর প্রশ্ন সমাধান করব। 134 নম্বর প্রশ্নে কি বলছে আমরা একটু দেখি। 134 নম্বর প্রশ্নে বলছে 40টি টিকিটে 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে, টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলে ক্রমিক নম্বরটি 40-এর গুণনীয়ক হবার সম্ভাবনা কত? আচ্ছা, এবার অন্য প্রশ্নে যাওয়া হয়েছে। কি বলছে? 1 থেকে 40 পর্যন্ত মোট কয়টা সংখ্যা? 40টা সংখ্যা। আচ্ছা, মোট 40টা সংখ্যা, তাহলে নিচে বসবে। এবার আমরা এখানে মধ্যে প্রশ্নে চাইতেছে যে এই 40টা টিকিটের মধ্যে একটা টিকিটকে উঠানো হলো, দৈবভাবে নির্বাচন করা হলো, সেই টিকিটটার গায়ে যেই নাম্বারটা লেখা থাকবে সেটা যেন 40-এর গুণনীয়ক হয়। ওই টিকিটের গায়ে যেই নাম্বারটা লেখা থাকবে সেটা যেন 40-এর গুণনীয়ক হয়। আচ্ছা, 40-এর গুণনীয়ক মানে কি? যেই সংখ্যাগুলো দিয়ে 40কে ভাগ করা যাবে, যেই সংখ্যাগুলো দিয়ে 40কে ভাগ করা যাবে, যেমন 1 গুণ 40, 2 গুণ 20, 4 গুণ 10, 5 গুণ 8, তারপর বাস এগুলো। তাহলে 1 2 4 5 8 10 20 40 এই সংখ্যাগুলো দিয়ে 40কে ভাগ করা যাবে।
আমরা 1 দিয়ে 40কে ভাগ করতে পারবো, 2 দিয়ে 40কে ভাগ করতে পারবো, 4, 5, 8, 10, 20, 40 এই সংখ্যাগুলো দিয়ে 40কে ভাগ করতে পারবো। তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে 40-এর গুণনীয়ক। তাহলে মোট কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 8টা সংখ্যা আছে। কয়টা সংখ্যা? 8টা সংখ্যা। তাহলে এই 8 বসবে উপরে। 1 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 40টা, তাহলে সেটা বসবে নিচে। আর আমরা চাচ্ছি ওই 40টা সংখ্যার মধ্যে আমরা যেই টিকিটটা উঠাবো তার গায়ে যেন 40-এর গুণনীয়ক অর্থাৎ ওই 8টা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন লেখা থাকে। তার মানে অনুকূল ফলাফল ওই 8টা সংখ্যা, ওই 8টা সংখ্যা শর্ত মেনেছে, তারা হচ্ছে 40-এর গুণনীয়ক, তাহলে তারা শর্ত মানছে না, তাহলে এরা হচ্ছে অনুকূল ফলাফল। এই 8টা সংখ্যা, এই 8 বসবে উপরে। তাহলে 8/40 আমরা বলতে পারি 1/5। 8 একে 8, 5 8 40, তাহলে 1/5 ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 135 নম্বর প্রশ্ন। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নিলে যেই টিকিটটা উঠানো হলো সেটা 2 অথবা 3-এর গুণিতক। 2 অথবা 3-এর গুণিতক মানে কি? মানে হচ্ছে 2-এর নামতা অথবা 3-এর নামতা। 1 থেকে 10-এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে টিকিটগুলোর গায়ে লেখা আছে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার, একটা টিকিট উঠানো হলো, ওই টিকিটের গায়ে যেই নাম্বারটা লেখা থাকবে সেটা হয় 2-এর গুণিতক আর নয়তো 3-এর গুণিতক। হয় 2-এর গুণিতক নয়তো 3-এর গুণিতক যেন হয়, এটা প্রশ্নে চাচ্ছে। প্রশ্নকর্তা চাচ্ছেন যে 1 থেকে 10-এর মধ্যে নাম্বারগুলো টিকিটের গায়ে লেখা আছে, একটা টিকিট উঠানো হলো, ওই টিকিটের গায়ে যে নাম্বারটা লেখা থাকবে সেটা যেন 2-এর গুণিতক অথবা 3-এর গুণিতক হয়। 2-এর গুণিতক হইলেও হবে অথবা 3-এর গুণিতক হইলেও হবে। তাহলে দেখেন 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা। আচ্ছা 2-এর গুণিতক মানে 2-এর নামতা পড়েন, 2 দিয়ে ভাগ করা যায় যাদেরকে, 2, 4, 6, 8, 10। আমরা এই পর্যন্ত থামবো কারণ আমার কিন্তু সীমানা দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত, ব্যাস আর ক্রস করা যাবে না। তাহলে 2-এর গুণিতক এরা। 3-এর গুণিতক মানে 3-এর নামতা, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তো প্রিয় শিক্ষার্থীরা এই সংখ্যাগুলোর মধ্যে দেখেন 6 কিন্তু ইতিমধ্যে এখানে ব্যবহার করা হয়েছে, এই যে এখানে। তাহলে একই সংখ্যাকে 2বার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই এবং করা যাবেও না। হ্যাঁ, যাবেও না, একই সংখ্যাকে ডাবলবার ব্যবহার করা যাবে না। আচ্ছা, তাহলে 6 তো অলরেডি ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি 2, 3, হ্যাঁ এই যে 2, 3, তারপরে হচ্ছে গিয়ে 4, 6, 8, এরপরে আমরা লাস্টে বসাই দিব 9কে। এই যে 9কে বসাই দিই। তাহলে দেখেন এই যে সংখ্যাগুলো 2, 3, 4, 6, 8, 9, 10 এই সংখ্যাগুলো হচ্ছে হয় 2-এর গুণিতক নয়তো 3-এর গুণিতক। এই সংখ্যাগুলোর মধ্যে হয় 2-এর গুণিতক আছে আর নয়তো 3-এর গুণিতক আছে। তার মানে আমরা মনে মনে চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত লেখা টিকিটগুলোর মধ্য থেকে যেই টিকিটটা উঠাবো সেই টিকিটটা যেন এগুলোর মধ্য থেকে কোনো একটা সংখ্যা যেন তাদের গায়ে লেখা থাকে, এইগুলোর মধ্য থেকে কোনো একটা সংখ্যা যেন তাদের গায়ে লেখা থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 1 থেকে 10 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 10টা, সেটা বসবে নিচে, আর উপরে বসবে শর্ত মেনেছে যেই সংখ্যাগুলো সেগুলো। তাহলে এটা 2-এর গুণিতক, 2-এর গুণিতক, 2-এর গুণিতক, 2-এর গুণিতক, 2-এর গুণিতক, 3-এর গুণিতক, 3-এর গুণিতক, 3-এর গুণিতক। তাহলে এই সংখ্যাগুলো হয় 2-এর গুণিতক আর নয়তো 3-এর গুণিতক। তার মানে আমরা মনে মনে এগুলোর মধ্যে থেকে একটাকে চাচ্ছি, এরা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা সংখ্যা সকল শর্ত মেনেছে। তাহলে 7/10 এটা হবে উত্তর। তাহলে 7/10 আমরা দেখতেছি খ নাম্বার অপশনে রয়েছে। 136 নাম্বার প্রশ্ন। 10 হতে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটা সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে, হ্যাঁ স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? যেই সংখ্যাটা উঠবে 10 হতে 21 পর্যন্ত যে সংখ্যাগুলো লেখা আছে তার মধ্য থেকে একটা সংখ্যাকে উঠানো হলো, যেই সংখ্যাটা উঠবে এটা যেন 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হয়, 2 দিয়ে ভাগ যায় অথবা 3 দিয়ে ভাগ যায়, এমনটা যেন ঘটে। আচ্ছা, তো 10 থেকে 21-এর মধ্যে 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কারা? আমরা এখন সেগুলোকে বের করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমি এখান থেকে একটু লিখে রাখছি, আপনাদেরকে দেখাই। এই যে 10 থেকে 21 পর্যন্ত আমাদের লাগবে, তাই না? 10 থেকে 21 পর্যন্ত। তাহলে বাকিগুলোকে আমরা কেটে দিই, কি বলেন? বাকিগুলোকে কেটে দিই। আচ্ছা, তাহলে 10 থেকে
21 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো আপনারা দেখতেছেন। 10 থেকে 21 পর্যন্ত ক্রমিক সংখ্যা এগুলো। তো আমাদেরকে বলছে এগুলোর মধ্য থেকে কোনো একটা সংখ্যাকে উঠানো হবে, সেটা যেন 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা 2 দিয়ে ভাগ যায় কোনটা কোনটা? 10, 12, 14, 16, 18, 20। 3 দিয়ে ভাগ যায় কোনটা কোনটা? 3 4 12, 15, তারপরে 18, তারপরে 21। এই সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যায়। আচ্ছা, তো যেই সংখ্যাগুলোর নিচে আপনারা দাগ দেখতেছেন, এই সংখ্যাগুলো হয় 2 দিয়ে ভাগ যায় আর নয়তো 3 দিয়ে ভাগ যায়। ওই যে ভাগ যাওয়া মানে হচ্ছে ওই গুণিতক, আগের অঙ্কটার মতো ওই গুণিতকের কাজ আর কি। তাহলে যেই সংখ্যাগুলোর নিচে দাগ দিলাম, এই সংখ্যাগুলো হয় 2 এর গুণিতক আর নয়তো 3 এর গুণিতক। আচ্ছা, তার মানে এই সংখ্যাগুলো শর্ত মেনেছে। আমরা চাচ্ছি এই সংখ্যাগুলোই উঠুক, এই সংখ্যাগুলোর মধ্যে থেকে কোনো একটা সংখ্যা উঠুক। আচ্ছা 10 থেকে 21-এর মধ্যে যদি 18 উঠে, তাহলে 18 এটা 2 দিয়ে ভাগ যায়, 18 3 দিয়েও ভাগ যায়। আচ্ছা 10 থেকে 21-এর মধ্যে যদি 14 এই সংখ্যাটা উঠে, তাহলে এটা 2 দিয়ে ভাগ যায়। আচ্ছা 10 থেকে 21-এর মধ্যে যদি 21 সংখ্যাটা উঠে, তাহলে এটা 3 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা চাচ্ছি যে 10 থেকে 21-এর মধ্যে এমন সংখ্যা উঠুক যেটা হয় 2 দিয়ে ভাগ যাবে আর নয়তো 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে ভাগ যাবে অথবা 3 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা হচ্ছে 10, 12, 14, 15, 16, 18, 20, 21। এই সংখ্যাগুলো হয় 2 দিয়ে যাবে আর নয়তো 3 দিয়ে যাবে। তারা কিন্তু আর কি সুযোগ দিছে 2 দিয়ে গেলেও হবে অথবা 3 দিয়ে গেলেও হবে। 2 দিয়ে ভাগ যায় 3 দিয়ে ভাগ যায় না, আমি নিতে পারবো না, না 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 না, এমনটা না, 2 দিয়ে গেলেই হবে। এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানবে যারা, আমরা তাদেরকে হিসাবের মধ্যে নিয়ে নিতে পারবো। তাহলে মোট সংখ্যা কয়টা? 10 থেকে 21 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 12টা। আর 2 অথবা 3 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। তাহলে 8/12, 4 যায় 2 বার, 4 যায় 3 বার, তাহলে 2/3। খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 137 নম্বর প্রশ্ন, 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো, নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? একই প্রশ্ন না? একই প্রশ্ন। আগের প্রশ্নটাতে 21 পর্যন্ত ছিল, এখন বলছে 11 থেকে 20। 11 থেকে 20, এই যে আমি এটা মুছে দিলাম, 11 থেকে 20, তার মানে 21কেও মুছে দিই। ওকে, এবার আমাদেরকে কি বলছে? 11 থেকে 20-এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে, একটা সংখ্যা আমরা দৈবভাবে উঠাবো, ওই সংখ্যাটা 2 দিয়ে অথবা 3 দিয়ে, মানে এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই হবে, 2 দিয়ে অথবা 3 দ্বারা যেন বিভাজ্য হয়। তাহলে 2 দ্বারা অথবা 3 দ্বারা বিভাজ্য হলেই ও হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখেন যেই বিষয়টা, সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে সংখ্যাগুলোকে আমরা একটু খুঁজে বের করি। 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত। আচ্ছা 2 দিয়ে ভাগ যায় কারা কারা? এই যে ঠিক আগের অঙ্কটাই তো, 12, 14, 16, 18, 20। 3 দিয়ে ভাগ যায় কারা কারা? 12, 15, তারপরে হচ্ছে গিয়ে 18। ওকে, ঠিক আছে। তো যেই সংখ্যাগুলোর নিচে দাগ দেওয়া আছে, ওই সংখ্যাগুলো হয় 2 দিয়ে ভাগ যায় আর নয়তো 3 দিয়ে ভাগ যায়। শর্ত মেনেছে। এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত অথবা শব্দ থাকলে আগের এবং পরের এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই হবে। তাহলে মোট সংখ্যা হচ্ছে 10টা। 11 থেকে 20 পর্যন্ত 10টা সংখ্যা, এর মধ্যে শর্ত মেনেছে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা। মানে আমরা এই 10টা সংখ্যার মধ্যে এই 6টা সংখ্যাকেই আমরা চাচ্ছি। এই 6টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা উঠলেই ওই শর্তটা মানা হয়ে যাবে। এই সংখ্যাগুলোর মধ্যে থেকে যদি 14 উঠে, তাহলে সেটা তো 2 দিয়ে ভাগ যায়। এই সংখ্যাগুলোর মধ্যে থেকে যদি 15 উঠে, তাহলে সেটা তো 3 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা চাচ্ছি এই 10টা সংখ্যার মধ্যে এই 6টার যে কোনো একটা উঠুক। তাহলে 6/10 কাটাকাটি করা যায়, 2 যায় 3 বার, 2 যায় 5 বার, 3/5, 3/5 গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমরা বলতে পারি 3/5, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 138 কি বললো দেখি। বলা হলো 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো, সংখ্যাটি 3 এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত? প্রিয় শিক্ষার্থীরা, যখন এবং শব্দটা থাকে, দেখেন এবং অথবা দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, এবং অথবা দুইটার মধ্যে তফাৎ আছে। অথবা শব্দ যখন থাকে তখন দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই হয়। দুইটা শর্তই মানতে হবে এমন কোনো কথা নাই, দুইটার যে কোনো একটা শর্ত মানলেই আমরা তাদেরকে হিসেবে নিয়ে নিব। কিন্তু যখন এবং শব্দটা থাকে এবং, তখন দুইটা শর্তের দুইটাই মানতে হবে। কোনো একটা সংখ্যা যদি একটা শর্ত মানছে আরেকটা মানে নাই, আমরা তাদেরকে হিসাবে নিতে পারবো না, উভয়টাকেই মানতে হবে। এবং শব্দ থাকলে উভয় শর্ত মানতে হবে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত
1 থেকে 20 পর্যন্ত, তাহলে সবার প্রথমে যেরকম অবস্থাতে ছিল, তাই না, আমি ওই অবস্থাতে নিয়ে আসি। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো আপনারা দেখতেছেন। বলা হলো এই যে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, এগুলোর মধ্যে থেকে কোনো একটা সংখ্যাকে নির্বাচন করা হলো। যেই সংখ্যাটাকে নির্বাচন করা হলো সেটি যেন 3-এর গুণিতক হয়, মানে 3 দিয়ে ভাগ যায়। 3-এর গুণিতক মানে 3 দিয়ে ভাগ যায়, সেটি যেন 3 দিয়ে ভাগ যায় এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত, ওই সংখ্যাটা যেন মৌলিক হয়। 1 থেকে 20-এর মধ্যে কোনো একটা সংখ্যা আমরা উঠাবো এবং ওই সংখ্যাটা যেন 3 দিয়ে ভাগ যায়, আবার সেটা মৌলিকও হয়, উভয় শর্ত মানতে হবে। আচ্ছা, 3 দিয়ে ভাগ যায় কারা কারা, আসেন আগে দাগ দিই। 3-এর নিচে একটা দাগ, 3, 6, 9, 12, 15, 18। আচ্ছা, এবার মৌলিক কারা কারা, 3, তারপরে 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 আর নাই, আর কোনো সংখ্যার নিচে আমরা দাগ দিতে পারলাম না, কারণ এবং শব্দটা থাকলে উভয় শর্ত মানতে হবে। 3-এর গুণিতক দেখেন, 3-এর গুণিতক মানে 3, 6, 9, 12, 15, 18। যাদের নিচে দাগ দিছি এবার তাদেরকে আমরা দেখব মৌলিক কোনটা কোনটা হয়। মৌলিক হচ্ছে শুধুমাত্র 3, আমরা আর কোনো সংখ্যাকে মৌলিক পাইলাম না যে কিনা 3-এর গুণিতক। অথবা আমি আপনাদেরকে আরেকভাবে দেখাইতে পারি, আরেকভাবে দেখাই, সেটা হচ্ছে 3-এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18। এবার মৌলিক কারা, 2, 3, 5, 7, তারপরে 11, 13, 17, 19। খেয়াল করে দেখেন তো কোন সংখ্যার নিচে 2টা দাগ পড়ছে, কোন সংখ্যার নিচে 2টা দাগ পড়ছে। যাদের যাদের নিচে একটা দাগ পড়ছে তার মানে তারা একটা শর্ত মানছে, যাদের যাদের নিচে 2টা দাগ পড়ছে তার মানে তারা 2টা শর্ত মানছে। আমরা দেখতেছি কেবলমাত্র ওই যে 3 দেখা যায়, ওই যে এই 3 উভয় শর্ত মেনেছে। এই 3 যেমন 3-এর গুণিতক, আবার এই 3 মৌলিকও বটে। তাহলে আমাদেরকে বলা হয়েছে 1 থেকে 20 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে এদের মধ্য থেকে একটা সংখ্যাকে উঠানো হলো, সেই সংখ্যাটি যেন 3-এর গুণিতক হয় এবং মৌলিক হয়, তার সম্ভাবনা বের করো। 1 থেকে 20 পর্যন্ত মোট 20টা সংখ্যা, 3-এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনার জন্য অনুকূল ফলাফল একটা, তাহলে 1/20 ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে এই অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন 139 নম্বর প্রশ্ন সমাধান করব। 139 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হলো কতকগুলো টিকেটে 21 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে, তা থেকে দৈব পদ্ধতিতে একটি টিকিট বেছে নেওয়া হলো। টিকিটটি বিজোড় সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা কোনটি? 21 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর, দৈব পদ্ধতিতে একটা টিকিট বেছে নেওয়া হলো। ওই যেই টিকিটটা বেছে নেওয়া হলো ওই টিকিটটার গায়ে যেন যেই সংখ্যাটা লেখা থাকবে ওই টিকিটের গায়ে সেটা যেন বিজোড় সংখ্যা হয় এবং 5 দ্বারা বিভাজ্য হয়। বিজোড় সংখ্যাও হতে হবে আবার 5 দ্বারা বিভাজ্য হইতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখেন যে বিষয় সেটা হচ্ছে, আমি যদি একটু বোঝানোর জন্য একটু মুছে দিই, হ্যাঁ একটু কেটে দিলাম, আশা করি আপনারা সবাই বুঝবেন। কত 21 থেকে 30 পর্যন্ত থাকলো। আচ্ছা, এগুলোর দিকে আমরা না তাকাই, ঠিক আছে, আমরা শুধু 21 থেকে 30 পর্যন্ত দেখব। ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত যেই 10টা সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর মধ্য থেকে একটা সংখ্যা উঠবে এবং ওই সংখ্যাটা যেন বিজোড় হয় এবং 5 দ্বারা বিভাজ্য হয়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, এবং তাহলে উভয় শর্ত মানতে হবে, বিজোড়ও হইতে হবে 5 দ্বারা বিভাজ্যও হইতে হবে। আচ্ছা, বিজোড় কোনটা কোনটা আমরা দাগ দিই, বিজোড় কোনটা কোনটা। তো আমরা এখন বিজোড় সংখ্যাগুলো বের করে ফেলি। তাহলে 21, 23, 25, 27, 29। আচ্ছা, এগুলো হচ্ছে বিজোড়। এখন 5 দ্বারা বিভাজ্য কোনটা? 5 দ্বারা বিভাজ্য 25, 5 দ্বারা বিভাজ্য 30। আচ্ছা, দেখেন তো 2টা দাগ পড়ছে কোন সংখ্যার নিচে? 25-এর নিচে। আর কোনো সংখ্যার নিচে 2টা দাগ পড়ে নাই। অন্যান্য বিভিন্ন সংখ্যার নিচে একটা করে দাগ পড়ছে, 25-এর নিচে 2টা দাগ পড়ছে। তার মানে এই 25 উভয় শর্ত মেনেছে। 21 থেকে 30-এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে তার মধ্য থেকে 25 হচ্ছে এমন একটা সংখ্যা যে কিনা বিজোড়ও আবার 5 দ্বারা বিভাজ্য যায়। কিন্তু অন্য কোনো সংখ্যা এই 2টা শর্তের 2টাই মানে নাই, হয় একটা মানছে নয়তো কোনোটা মানে নাই, কিন্তু এই সংখ্যাটা 2টা শর্তই মেনেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 21 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 10টা। এর মধ্যে বিজোড় এবং 5 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা আছে একটা মাত্র, এই সংখ্যাটা 2 শর্তই মানছে। 1/10
খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 140 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হলো প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার দৈব চয়নে পূর্ণবর্গ সংখ্যা আসার সম্ভাবনা কত? প্রথম 25টি স্বাভাবিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই জায়গাটা আবার ক্লিন করে ফেলি। এখান থেকে আমরা এখনকার প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হলো প্রথম 25টি স্বাভাবিক সংখ্যা, তাহলে অন্য সংখ্যাগুলোকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। 25-এর পরের সংখ্যাগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, প্রথম 25টা পূর্ণ সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি, স্বাভাবিক সংখ্যা। প্রথম 25টা স্বাভাবিক সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। বলা হলো এই সংখ্যাগুলোর মধ্যে থেকে কোনো একটা সংখ্যাকে যদি দৈব চয়ন করা হয়, মানে নির্বাচন করা হয়, তাহলে ওই সংখ্যাটি যেন পূর্ণবর্গ সংখ্যা হয়, তার সম্ভাবনা কত? তো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? এটাকে দুইভাবে করে আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে কোনো একটা সংখ্যার বর্গমূল, কোনো একটা সংখ্যার বর্গমূল যদি পূর্ণ সংখ্যায় আসে, কোনো একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করলাম, বর্গমূলটা পূর্ণ সংখ্যায় আসছে, ওই যেই সংখ্যাটাকে বর্গমূল করতে গেছিলাম, যেই সংখ্যাটাকে বর্গমূল করেছি, ওই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কারণ পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হিসেবে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হিসেবে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে যেই সংখ্যাকে বর্গমূল করলে বর্গমূল হিসেবে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, ওই সংখ্যাটাকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। এটাকে একভাবে আমরা বলতে পারি। আরেকভাবে বলা যায়, একটি পূর্ণ সংখ্যাকে বর্গ করলে যেই ফলাফল পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। একটি পূর্ণ সংখ্যাকে বর্গ করলে যেই আর কি বর্গ পাওয়া যায়, আর কি বর্গফল পাওয়া যায়, তাকে বলা হবে পূর্ণবর্গ। পূর্ণ সংখ্যাকে বর্গ করব, ফলাফল যেটা পাবো সেটা পূর্ণবর্গ। তাহলে দুইভাবে যে কোনো একভাবে আপনি করতে পারেন। তো দেখেন, এগুলোর মধ্যে থেকে আপনি যদি 1কে বর্গমূল করেন তাহলে কিন্তু আপনি পূর্ণ সংখ্যা পাবেন। তারপরে 4কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবেন। 9কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবেন। তারপরে কোথায় 25, এটাকে আপনি যদি বর্গমূল করেন তাহলে পূর্ণ সংখ্যা পাবেন। আর বাকিদেরকে যখন আপনি বর্গমূল করতে যাবেন, ফলাফলগুলো দশমিকে চলে আসবে, ফলাফলগুলো দশমিকে চলে আসবে। কিন্তু 1, 4, 9, তারপরে হচ্ছে গিয়ে 16 আছে, এই যে 16টা মিস হয়ে গেছে, 16, 25, 1, 4, 9, 16, 25, এই যে 5টা সংখ্যা, এই 5টা সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 1 থেকে 25-এর মধ্যে এই 5টা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এই সংখ্যাগুলোকে আপনি বর্গমূল করতে গেলে পূর্ণ সংখ্যা পাবেন। এইভাবে করে বলতে পারি। অথবা 1কে যখন স্কোয়ার করি তখন 1 পাওয়া যায়, 2কে স্কোয়ার করলে 4 পাওয়া যায়, 3কে স্কোয়ার করলে 9 পাওয়া যায়, 4কে স্কোয়ার করলে 16 পাওয়া যায়, 5কে স্কোয়ার করলে 25 পাওয়া যায়। তাহলে এই যে স্কোয়ার করার দ্বারা 1, 4, 9, 16, 25 পাওয়া গেল। সুতরাং এরা হচ্ছে পূর্ণবর্গ। কিন্তু অন্য কোনো পূর্ণ সংখ্যাকে বর্গ করলে কিন্তু 2 আসে না, অন্য কোনো পূর্ণ সংখ্যাকে বর্গ করলে কিন্তু 3 আসে না, অন্য কোনো পূর্ণ সংখ্যাকে বর্গ করলে কিন্তু 13 আসে না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? ওকে, তাহলে আমরা প্রথম 25টা স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে মধ্যে মোট সংখ্যা হচ্ছে 25টা। তারা বলছে এই 25টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা উঠানো হলো, সেটি যেন পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কয়টা? 5টা। তার মানে এই 5টা সংখ্যা সকল শর্ত মেনেছে। তাহলে এই 5 বসবে উপরে। তাহলে 5/25 কাটাকাটি করা যায়, 5 একে 5, 5 পাঁচা 5 একে 5, 5 পাঁচা 25, তাহলে 1/5 গ নম্বর অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন 141 নম্বর প্রশ্নটা সমাধান করব। 141 নম্বর প্রশ্নে বলা হলো কিছু সংখ্যক লোকের মধ্যে 70 জন ফুটবল, 50 জন ক্রিকেট এবং 40 জন ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে কতজন? প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হলো কিছু সংখ্যক লোক, তাদের মধ্যে কতজন লোক এটা বলে নাই। তো ওই লোকদের মধ্যে 70 জন ফুটবল খেলা পছন্দ করে, 50 জন ক্রিকেট খেলা পছন্দ করে, 40 জন ফুটবল ও ক্রিকেট দুইটাই পছন্দ করে, দুইটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে কতজন? আমরা এটাকে ভেন চিত্রের মাধ্যমে সমাধান করে ফেলতে পারি। খুবই সহজ। কিভাবে করে? সেটি হচ্ছে আমরা একটা আয়তক্ষেত্র তৈরি করে ফেললাম, এরপর আমরা দুইটা বৃত্ত এঁকে ফেলতেছি। ওকে, এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটা করব, দেখেন এই মাঝখানের অংশটা, এটাকে কি বলা হবে?
এটা হচ্ছে কমন অংশ, কমন এইটা এবং এটা, এই দুইটারই কমন। আমরা যদি বলি এই বৃত্তটা হচ্ছে ফুটবল খেলার জন্য আর এই বৃত্তটা হচ্ছে ক্রিকেট খেলার জন্য, তো এই মাঝের অংশটা হচ্ছে এফ ইন্টারসেকশন সি, অর্থাৎ ফুটবল এবং ক্রিকেট উভয়টাই যারা পছন্দ করে তারা বসবে এই জায়গাটাতে। আচ্ছা ঠিক আছে, তো বলা হয়েছে ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে 40 জন, আমরা তাহলে এখানে 40 বসাইলাম। এখন বলা হয়েছে ফুটবল 70 জন পছন্দ করে। প্রিয় শিক্ষার্থীরা, ফুটবলের বৃত্ত এটা না, বলেন সবাই, এটা ফুটবলের বৃত্ত না? আচ্ছা, ফুটবলের বৃত্ত। তো ফুটবল খেলা পছন্দ করে 70 জন, তো অলরেডি এখানে কত দেখা যাচ্ছে? 40, আর কত লাগে? 30, তাহলে 30 বসবে এখানে। তার মানে 30 আর 40 মিলে হয় 70। ফুটবল খেলা পছন্দ করে 70 জন, এই 70 জনের মধ্যে 30 জন তারা শুধুই মাত্র ফুটবল পছন্দ করে। দেখেন, তারা কিন্তু ক্রিকেটের আন্ডারে ঢুকে নাই, হ্যাঁ, যে ফুটবল ক্রিকেট দুইটাই পছন্দ করে এমনটা না। এই 30 জন কেবলমাত্র ফুটবল পছন্দ করে, আর এই 40 জন ফুটবলও পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে। আমরা তাদেরকে ভাগে ভাগে রাখছি। আচ্ছা, কিন্তু পুরাটা মিলে কত হয়? 70। তো পুরাটা মিলে কত হয়? 70। তাহলে ফুটবল পছন্দ করে 70 জন। এরপরে যেই কাজটা আমরা করব সেটি হচ্ছে ক্রিকেট। ক্রিকেট খেলা পছন্দ করে 50 জন। আচ্ছা, ক্রিকেটের বৃত্ত কোনটা? এইটা। ক্রিকেটের বৃত্ত হচ্ছে এইটা। তো ক্রিকেট খেলা পছন্দ করে 50 জন। এখন আমরা ক্রিকেটের যেই বৃত্তটা তার ভিতরে কত দেখতে পাচ্ছি? 40, আর কত লাগে? 10, তাহলে 10 বসবে এখানে, 10 বসবে এখানে। 40 আর 10 মিলে হবে 50, তাহলে ক্রিকেট খেলা পছন্দ করে 50 জন। এই 50 জনের মধ্যে এই 10 জন কেবলমাত্র ক্রিকেট পছন্দ করে, তারা ফুটবল পছন্দ করে না, তারা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে। আর এই 40 জন ক্রিকেটও পছন্দ করে, ফুটবলও পছন্দ করে। তো এই হচ্ছে ফুটবলের 70 আর এই হচ্ছে ক্রিকেটের 50। আচ্ছা, এই 40 জন উভয়টাই পছন্দ করে। দুইটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে কতজন? মানে কমপক্ষে একটা খেলা পছন্দ করেই করে এমন লোক কয়জন? মানে একটা খেলার বেশি পছন্দ করতে পারে, সমস্যা নাই, কিন্তু একটা খেলা পছন্দ করেই, কোনো না কোনো একটা খেলা পছন্দ করেই। তাহলে আমরা তখন এটাকে বলতে পারি যে এই পুরো দুইটা বৃত্তকে একত্র করলে যেটা হয়, কারণ এই দুইটা বৃত্তের ভিতরে যারা আছে, প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা বৃত্তের ভিতরে যারা আছে তারা কোনো না কোনো একটা খেলা তো পছন্দ করে, তো নাকি? এই 30 জন শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে, তার মানে কি এই 30 জন একটা খেলা তো পছন্দ করছে। এই 10 জন শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে, তার মানে একটা খেলা তো পছন্দ করছে। এই 40 জন ক্রিকেট ফুটবল দুইটাই পছন্দ করে, তার মানে একের অধিক খেলা পছন্দ করে তো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই দুইটা বৃত্তের ভিতরে অবস্থানকারী শিক্ষার্থীরা তারা অন্তত পক্ষে একটি খেলা পছন্দ করে। 30 যোগ 40 যোগ 10, তাহলে কত হয়? 80। তাহলে আমরা বলতে পারি এই 80 জন শিক্ষার্থী না, এখানে লোক বলছে, এই 80 জন লোক কোনো না কোনো একটা খেলা পছন্দ করেই করে। তাহলে খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 142 নম্বর প্রশ্নে যাই। 142 নম্বর প্রশ্নে বলল, খুলনা শহরে জুন মাসে 15 দিন বৃষ্টি হয়েছে, 5 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্নগুলো খুব 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে দেখব মাসের যেই নামটা বলা হয়েছে ওই মাসে কত দিন। জুন মাসে 30 দিন, আমরা 30কে নিচে বসাবো। এরপরে বলা হলো জুন মাসে 15 দিন বৃষ্টি হয়েছে, ওকে ফাইন। বলা হচ্ছে 5 জুন, মানে জুন মাসের 5 তারিখ। 5 জুন এটা একটা দিন তো নাকি? 5 জুন এটা কি 5 না? 5 জুন এটা একটা দিন, 5 জুন এটা একটা দিন। তো ওই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, জুন মাসে বৃষ্টি হয়েছে কত দিন? 15 দিন। আমরা চাচ্ছি 5 জুন যেন বৃষ্টি হয়, তাহলে 5 জুন ওই 15 দিনের অন্তর্ভুক্ত হবে, কারণ এই 15 দিন বাদে বাকি যে দিনগুলো, ওই দিনগুলোতে তো বৃষ্টি হয় নাই। তো 30 দিনের মধ্যে 15 দিন বৃষ্টি হয়েছে, বাকি যে 15 দিন, ওই 15 দিন তো বৃষ্টি হয় নাই। কিন্তু আমরা চাচ্ছি 5 জুন বৃষ্টি হোক, তাহলে 5 জুন এই দিনটা এই 15 দিনের অন্তর্ভুক্ত হোক। যেই 15 দিন বৃষ্টি হয়েছে এই 5 জুন ওই 15 দিনের অন্তর্ভুক্ত হোক। তাহলে আমরা চাচ্ছি 5 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানতে চাচ্ছি। তাহলে 5 জুন এই 15 দিনের অন্তর্ভুক্ত হবে, এই 15 বসবে উপরে, নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল। জুন মাস 30 দিন, বৃষ্টি হোক না হোক,
15 দিন বৃষ্টি হয়েছে, বাকি দিনগুলোতে তো বৃষ্টি হয় নাই, তাহলে বৃষ্টি হোক না হোক সব মিলে নিচে বসবে 30। আর উপরে কি বসবে? আমরা চাচ্ছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে বৃষ্টি হয়েছে কয়দিন? 15 দিন। এই 5 জুন এই 15 দিনের অন্তর্ভুক্ত, এই 5 জুন এই 15 দিনের অন্তর্ভুক্ত, কারণ বৃষ্টি হয়েছে আর এখানেও বৃষ্টি হওয়ার কথাই বলতেছে, তাহলে এই 5 জুন 15 দিন অন্তর্ভুক্ত, এই 15 বসবে উপরে, কাটাকাটি করলে হাফ, তাহলে 5 জুন মানে জুনের 5 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা হাফ, 50-50 নাকি, 50-50 চান্স। আচ্ছা, 143 নম্বর প্রশ্ন। 143 নম্বর প্রশ্ন বলছে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে সিলেট শহরে 16 দিন বৃষ্টি হয়েছে। হ্যাঁ, 16 দিন বৃষ্টি হয়েছে। 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? মাসের নাম কি বলছে? জুলাই মাস। কত দিন? 31 দিন। জুলাই মাস কত দিন? 31 দিন। 31 দিনের মধ্যে 16 দিন বৃষ্টি হয়েছে। 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, 12 জুলাই এটা তো একটা দিন, তাই না? এটা একটা দিন না? তাহলে এই দিনে যেন বৃষ্টি হয় এটা আমরা চাচ্ছি। তাহলে 12 জুলাই বৃষ্টি, এই বৃষ্টি হওয়ার অন্তর্ভুক্ত হবে। 16 দিন বৃষ্টি হয়েছে, 12 জুলাইয়ের এই তারিখটা এই বৃষ্টি হওয়ার দিনগুলোর অন্তর্ভুক্ত হবে, তাহলে 16 বসবে উপরে, 16/31। তাহলে খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখনই আমরা আরেকটা টপিকস একটু শিখে ফেলি, যদি এখানে প্রশ্নটা নাই কিন্তু এখনই আমরা একটু শিখে নিই। যদি আমাদেরকে এখানে বলতো 12 জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? বলতেই তো পারে 12 জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? তো দেখেন প্রিয় শিক্ষার্থীরা, জুলাই মাস কত দিনে? 31 দিনে, তাহলে 31 বসবে নিচে। আচ্ছা, আমরা কি চাচ্ছি? 12 জুলাই যেন বৃষ্টি না হয়, তাহলে 12 জুলাই এই 16 দিনের অন্তর্ভুক্ত থাকবে না, কারণ এই 16 দিন তো বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে তো চাচ্ছে বৃষ্টি না হোক। আচ্ছা, 31 দিনের মধ্যে যদি 16 দিন বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি হয় নাই কত দিন? 15 দিন। 16 দিন বৃষ্টি হয়েছে, তাহলে বৃষ্টি হয় নাই 15 দিন, তাহলে ওই 12 জুলাই 15 দিনের অন্তর্ভুক্ত, যেই 15 দিন বৃষ্টি হয় নাই। 12 জুলাই ওই 15 দিনের অন্তর্ভুক্ত, যেই 15 দিন বৃষ্টি হয় নাই, তখন এই 15 বসবে উপরে, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই এই দিনগুলো ধরতে পারবেন। মাসের নাম উল্লেখ করলেই ওই মাসে যত দিন সেটা নিচে বসবে। এবার কি জানতে চায়? যদি বলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে বৃষ্টি হওয়ার যেই দিন সেটা বসবে উপরে। কি জানতে চায়? যদি বলে যে বৃষ্টি না হোক, তাহলে বৃষ্টি না হওয়ার যেই দিনগুলো সেটা বসবে উপরে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা এখন চলে যাই 144 নম্বর প্রশ্ন। এখানের মধ্যে বলা হলো একই রকমের প্রশ্ন। সেপ্টেম্বর মাস 19 দিন বৃষ্টি হয়েছে। 4ই সেপ্টেম্বর, এটা 4 বলুক বা 8 বলুক, যেটাই বলুক না কেন, যেহেতু সব ইংরেজিতে লেখা, তো এটাকে আমি 8ই ধরে নিচ্ছি। দেখেন সব ইংলিশে লেখা, তাহলে এটা 8। তাহলে 8ই সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তাহলে বৃষ্টি হওয়ার কথা বলছে, তাহলে সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিনে, বৃষ্টি হয়েছে 19 দিন। 8ই সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে এই 8 সেপ্টেম্বর ওই 19 দিনের অন্তর্ভুক্ত হবে, তাহলে 19 বসবে উপরে, 19/30। তাহলে 19/30 গ নাম্বার অপশন রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 145 নম্বর প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। কি বলা হয়েছে এখানে? বলল 2000 সালের ফেব্রুয়ারি মাসে 5 দিন বৃষ্টি হয়েছিল, 12 ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত ছিল? দেখেন 2000 সাল আবার ফেব্রুয়ারি মাস, কেমন যেন একটা সন্দেহ লাগতেছে নাকি? আচ্ছা, বিষয়টা হচ্ছে ফেব্রুয়ারি মাস বললেই সন্দেহর কাতারে চলে আসবে, কারণ লিপিয়ার নাকি লিপিয়ার না, অধিবর্ষ নাকি অধিবর্ষ না, আমাদেরকে এটা মাথার মধ্যে নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু সালের কথাটা উল্লেখ করা আছে 2000 সাল কিন্তু অধিবর্ষ, লিপিয়ারে ফেব্রুয়ারি মাস একদিন বেশি হয়, তাই না? বছর একদিন বেশি হয়, এবং ওই একদিন কোন মাসে বাড়ে? ফেব্রুয়ারি মাসে বাড়ে। তো 2000 সাল হচ্ছে অধিবর্ষ, কারণ যে সংখ্যাগুলোকে 4 অথবা 400 দ্বারা ভাগ করা যায়, ওই সংখ্যাগুলো, ওই সালগুলো হচ্ছে অধিবর্ষ। তো 2000কে আমরা 400 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়েও ভাগ করতে পারেন। তো এটা হচ্ছে অধিবর্ষ। তাহলে অধিবর্ষ যেহেতু, তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিনে। ফেব্রুয়ারি মাস কত দিনে? 29 দিনে। তাহলে 29 বসবে নিচে।
এবার বলা হচ্ছে 5 দিন বৃষ্টি হয়েছে, 12 ফেব্রুয়ারি যেন বৃষ্টি হয়। তাহলে 12 ফেব্রুয়ারি এই 5 দিনের অন্তর্ভুক্ত, তাহলে এই 5 বসবে উপরে। 5/29, তাহলে 5/29 এই ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 146 নম্বর প্রশ্ন, একটি গ্রামে 350 জন বিদ্যুৎ, 150 জন সৌর বিদ্যুৎ এবং 115 জন কোনো বিদ্যুৎ ব্যবহার করে না। দৈবভাবে একজনকে নির্বাচন করলে বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কত? একটা গ্রাম, সেই গ্রামে 350 জন বিদ্যুৎ ব্যবহার করেন, 150 জন সৌর বিদ্যুৎ ব্যবহার করেন। দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। হ্যাঁ, এই বিদ্যুৎ এটা হচ্ছে একদম যে সরকারিভাবে সরাসরি বিদ্যুৎ যাচ্ছে, আর সৌর বিদ্যুৎ সোলার সিস্টেম, হ্যাঁ সৌর বিদ্যুৎ। তো একটি গ্রামে 350 জন বিদ্যুৎ ব্যবহার করেন, 150 জন সৌর বিদ্যুৎ ব্যবহার করেন, 115 জন কোনো বিদ্যুৎ ব্যবহার করেন না। দৈবভাবে একজনকে নির্বাচন করলে বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কতটুকু? প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু কেউ কেউ কনফিউশনে পড়ে যেতে পারে। কি বলছে? বিদ্যুৎ ব্যবহারকারী। কেউ কেউ ভাবতে পারে 350 জন বিদ্যুৎ, 150 জন সৌর বিদ্যুৎ, তো দুইটাই তো বিদ্যুৎ, একত্র করে অঙ্ক ফলাফল বের করে ফেলবে, অঙ্ক কিন্তু কাটা পড়ে যাবে। এটা কিন্তু কনফিউশন তৈরি করার জন্যই দিয়ে দিয়েছে এখানের মধ্যে। এখানের মধ্যে যেই শব্দ ব্যবহার করছে আমরা নির্দিষ্টভাবে ওই শব্দ দিয়েই অঙ্কটা করার চেষ্টা করব। এখানে সৌর বিদ্যুৎ বলে নাই, এখানে বলছে বিদ্যুৎ। আমরা কিন্তু প্রশ্নে দেখতেছি বিদ্যুৎ আলাদা আছে, তো আবার সৌর বিদ্যুৎ আলাদা আছে, দুইটা শব্দ তো ভিন্ন। বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, হ্যাঁ দুইটা দিয়েই লাইট জ্বলে, ফ্যান চলে, সব কিছুই চলতেছে, দুটো তো তফাৎ আছে। তো আমাদের এখানে বলছে যে আমরা এই যে যতজন লোক আছেন এদের মধ্য থেকে যদি একজনকে নির্বাচন করি, যাকে নির্বাচন করলাম তিনি বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কত? সৌর বিদ্যুৎ না, বিদ্যুৎ ব্যবহারকারীও না, এমনটা না, বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা। তাহলে মোট এখানের মধ্যে কতজন আছে? 350 আর 150 কত হয়? 500 আর 115 615, তাহলে নিচে বসবে 615। সমগ্র সম্ভব ফলাফল 615 নিচে। বলছে বিদ্যুৎ ব্যবহারকারী, তাহলে বিদ্যুৎ 350, এখানে যাব না, এখানে যাব না, এটা সৌর বিদ্যুৎ। বিদ্যুৎ ব্যবহারকারী 350 জন, তাহলে অনুকূল ফলাফল 350, এটা বসবে উপরে, কাটাকাটি করা যায়, 5 যায় এখানের মধ্যে 70 বার, 5 70-এ 350, 5 যায় 123 বার। খেয়াল করে দেখেন, 5 100-তে 500 আর 5 23-এ 115, তাহলে 500 115 615। তাহলে আমরা বলতে পারি 350 ভাগ 615, 5 দিয়ে কাটাকাটি করলে উপরে 70 নিচে 123, উপরে 70 নিচে 123, তাহলে 123 ভাগের 70 ভাগ সম্ভাবনা। 123 ভাগের 70 ভাগ সম্ভাবনা হচ্ছে আমরা একজন লোক যাকে নির্বাচন করব তিনি বিদ্যুৎ ব্যবহারকারী। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 147 নম্বর প্রশ্ন, এখানের মধ্যে বলছে 147 ও 148-এর উত্তর দেওয়ার জন্য এই তথ্যের আলোকে 50 জন লোক, কয়জন লোক? 50 জন লোক, তাদের রক্তের গ্রুপ এখানে দেওয়া আছে। 10 জন লোক তাদের কাছে এ প্রকারের রক্ত আছে, সেটা এ পজিটিভ হোক এ নেগেটিভ হোক, এ প্রকার, কোনো পজিটিভ নেগেটিভ কিছু বলে নাই। 10 জন লোকের কাছে এ প্রকারের রক্ত, 12 জনের কাছে বি প্রকারের রক্ত, 13 জনের কাছে ও প্রকারের রক্ত, 15 জনের কাছে এ বি প্রকারের রক্ত রয়েছে। আচ্ছা ঠিক আছে, একজন লোকের বি প্রকারের রক্ত থাকার সম্ভাবনা কত? আচ্ছা আমরা তো জানি যে মোট এখানে কয়জন আছেন? 50 জন। এখানে মোট কয়জন আছেন? 50 জন। বি প্রকারের রক্ত, আচ্ছা বি প্রকারের রক্ত কতজনের? 12 জনের, তাহলে এই 12 বসবে উপরে, একদম সিম্পল অঙ্ক। তাহলে 12/50 কাটাকাটি করা যায়, সেটা হচ্ছে আমরা 2 দিয়ে কাটতে পারি, তাহলে হবে 6, 2 দিয়ে কাটলে হবে 25, তাহলে আমরা বলতে পারি 6/25। তাহলে 6/25 আমরা এখানে খ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি। পরবর্তী যেই প্রশ্ন 148 নম্বর প্রশ্নে বলছে একজন লোকের এবি প্রকারের রক্ত না থাকার সম্ভাবনা, এবি প্রকারের রক্ত না থাকার সম্ভাবনা কত? দেখেন মোট এখানে কতজন ব্যক্তি আছেন? মোট ব্যক্তি এখানে 50 জন। তো বলতেছে এই 50 জনের মধ্যে আমরা একজনকে যদি নির্বাচন করি তার রক্ত যেন এবি প্রকারের না হয়, তার রক্ত যেন এবি প্রকারের না হয়। একদম সহজ, একদম সহজ। 50 জন লোকের মধ্যে একজন লোককে নির্বাচন করা হলো, তার যেন এবি প্রকারের রক্ত যেন তার না থাকে। তাহলে 15 জন লোকের এবি প্রকারের রক্ত আছে, তাহলে আমরা হিসাব থেকে
এই 15 জনকে বাদ দিয়ে দিব। আমরা চাই না যেই লোককে আমরা নির্বাচন করলাম তার এবি প্রকারের রক্ত থাকুক, এটা আমি বলি নাই, এটা প্রশ্নে বলছে, ঠিক আছে। আচ্ছা, তো যেই লোককে নির্বাচন করা হলো তার রক্ত যেন এবি প্রকারের না হয়, তাহলে এই 15 জনকে যদি আমরা হিসাব থেকে বাদই দিয়ে দেই তাহলে তার এটা উঠার কোনো সম্ভাবনা নাই। মোট মানুষ অর্থাৎ সমগ্র সম্ভাব্য ফলাফল 50, কিন্তু অনুকূল ফলাফল সেখানে গিয়ে আমরা আর এই এবি প্রকারের রক্ত যতজন তাদেরকে হিসাবে ধরবো না। এই যে দেখেন এ প্রকারের রক্ত, এই যে এ প্রকারের রক্ত এটা তো এবি প্রকারের না, বি প্রকারের রক্ত এটা তো এবি প্রকারের না, ও প্রকারের রক্ত এটা তো এবি প্রকারের না, তাহলে বাকি সবাই শর্ত মানছে, কারণ বাকি কারোরই এবি একসঙ্গে এবি প্রকারের রক্ত নাই, তাহলে বাকি সবাই শর্ত মানছে, এই 15 জন শর্ত মানে নাই, তাহলে এরা বাদ। বাকিদেরকে আমরা হিসাবে নিব, তাহলে 35 জন। 50 জনের মধ্যে এই 15 জনের এবি প্রকারের রক্ত আছে, এরা বাদ, বাকি 35 জন অনুকূল ফলাফল হিসেবে উপরে বসবে। 5 দিয়ে কাটাকাটি করা যায়, 5 7 35, 5 10 50, 7/10, 7/10। তাহলে আমরা এটা দেখতেছি ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 149 নম্বর প্রশ্ন, এখানে বলা হলো ম্যাথমেটিক্স শব্দটির প্রত্যেকটি বর্ণ, এই যে এম, এ, টি, এইচ, প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদা করে একটা বাক্সের মধ্যে রেখে দেওয়া হলো। মানে এই ম্যাথমেটিক্স শব্দটার প্রত্যেকটা বর্ণকে খুলে খুলে একটা বাক্সের মধ্যে রেখে দিছি আমরা। এই যে এম খুলে রেখে দিছি বাক্সের মধ্যে, এ খুলে রেখে দিছি বাক্সের মধ্যে, প্রত্যেকটা বর্ণকে আমরা খুলে বাক্সের মধ্যে রেখে দিছি। বাক্সটি থেকে নির্বিচারে একটি বর্ণ তুললে সেটি টি হওয়ার সম্ভাবনা কত? এখানে নির্বিচারে বলতে আপনি নির্দিষ্ট করে কাউকে উঠান নাই, আপনি ওই বক্সের মধ্যে থেকে নাড়া দিয়ে একটা উঠাইছেন, একটা বর্ণ উঠাইছেন, যেই বর্ণটা আপনি উঠাইছেন সেটা যেন টি হয়, সেটা যেন টি হয়, তার সম্ভাবনা কত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিচে বসাবো সমগ্র সম্ভাব্য ফলাফল। এখানে কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে 11টা বর্ণ আছে, তাহলে নিচে বসবে 11। আর অনুকূল ফলাফল আমরা চাচ্ছি টি উঠুক। এখানে টি কয়টা? একটা, তারপরে দুইটা, এখানে দুইটা টি আছে। আমরা চাচ্ছি এই দুইটা টি এর মধ্যে একটা টি উঠে যাক। আমরা যখন ওই বাক্স থেকে একটা বর্ণ উঠাবো ওটা যেন টি হিসেবে উঠে যায়। তাহলে টি এখানে দুইটা আছে, তাহলে অনুকূল ফলাফল 2, তাহলে 2/11। তাহলে 2/11 ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন 150 নাম্বার প্রশ্নের সমাধান করব। একই রকমের একটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বলা হলো প্রবাবিলিটি শব্দটির অক্ষরগুলো একটি সারিতে রাখা হয়েছে, দৈবভাবে যে কোনো একটি বর্ণ তোলা হলে বর্ণটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত? একটা সারি মানে একটা সিরিয়াল করে এই বর্ণগুলোকে আলাদা করে রাখা হয়েছে। তো সেখান থেকে যদি একটা বর্ণ দৈবভাবে নেওয়া হয়, তোলা হয়, তাহলে সেটা স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত? স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়েল, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, 5টা বর্ণ। এ, ই, আই, ও, ইউ, 5টা বর্ণ। এই 5টা বর্ণকে বলা হবে ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ। তো এই প্রবাবিলিটি শব্দটার প্রত্যেকটা অক্ষরকে আমরা আলাদা করে একটা সারিতে রাখলাম, তো সেখান থেকে একটা বর্ণ যদি তুলি সেটা যেন ভাওয়েল হয়, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই 5টা বর্ণের যে কোনো একটা যেন হয়, তার সম্ভাবনা কত জানতে চাই। প্রবাবিলিটি এই শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট 11টা বর্ণ রয়েছে। আমরা চাচ্ছি এই 11টা বর্ণের মধ্য থেকে যখন একটা বর্ণ উঠাবো সেটা যেন ভাওয়েল হয়, এ, ই, আই, ও, ইউ হয়। তাহলে এ, ই, আই, ও, ইউ এমন বর্ণ এখানে কোনটা কোনটা আছে? সেটা হচ্ছে এই যে ও, তাহলে একটা পাইলাম, তারপরে এ আরেকটা পাইলাম, তারপরে আই আরেকটা পাইলাম, আই আরেকটা পাইলাম, ওকে আর নাই, তাহলে চারটা পাইছি আমরা। এই প্রবাবিলিটি বর্ণটার মধ্যে আমরা 4টা বর্ণ পাইছি যারা হচ্ছে স্বরবর্ণ। আমি আবারও দেখাচ্ছি, পি, আর, ও, এই যে ও এটা হচ্ছে স্বরবর্ণ, এ হচ্ছে স্বরবর্ণ, আই হচ্ছে স্বরবর্ণ, আই হচ্ছে স্বরবর্ণ। তাহলে এখানে কয়টা স্বরবর্ণ আছে? 4টা স্বরবর্ণ, মানে আলাদা আলাদাভাবে এখানে তো 4টা স্বরবর্ণ আছে। আপনাদেরকে বলতেন স্যার আই তো 2বার, তো কী হয়েছে? 2টা তো আলাদা করে বর্ণ, তো আই আই 2টা আলাদা বর্ণ না, তাহলে এই 2টার যে কোনো একটা উঠে যেতে পারে না, তাহলে আমাদেরকে হিসাবে ধরতে হবে। তাহলে
এই যে চারটা বর্ণ, এই চারটা বর্ণ হচ্ছে অনুকূল ফলাফল, কারণ এই চারটা বর্ণ হচ্ছে স্বরবর্ণ, আর আমরা চাচ্ছি যেই বর্ণটা তোলা হবে সেটা যেন স্বরবর্ণই হয়। তাহলে এই চারটা বর্ণ হচ্ছে অনুকূল ফলাফল, এটা বসবে উপরে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসাবে 11 বসবে নিচে, অনুকূল ফলাফল হিসাবে এই 4 বসবে উপরে। তাহলে 4/11 খ নাম্বার অপশনে রয়েছে। 151 নাম্বার প্রশ্ন, এখানের মধ্যে বলা হলো প্রবাবিলিটি ট্রি, মানে এখন আরও বাড়ানো হয়েছে। প্রবাবিলিটি ট্রি এর বর্ণগুলোকে পৃথকভাবে একটি বাক্সে রাখা হলো, দৈবভাবে একটি বর্ণ তোলা হলে এটি স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা কত? কি বলছে স্বরবর্ণ না, স্বরবর্ণ যেন না হয়, স্বরবর্ণ যেন না হয়, তার সম্ভাবনা কত? আচ্ছা, প্রবাবিলিটি ট্রি এর মধ্যে কয়টা বর্ণ আছে? আমরা দেখেছি প্রবাবিলিটির মধ্যে 11টা বর্ণ আছে, 12, 13, 14, 15। তাহলে প্রবাবিলিটি ট্রি মোট 15টা বর্ণ। মোট কয়টা বর্ণ? 15টা বর্ণ। এই 15টা বর্ণের মধ্যে আমরা একটা বর্ণ উঠাবো, কিন্তু সেটা যেন কোনোভাবেই স্বরবর্ণ না হয়। আমরা এই 15টা বর্ণের মধ্য থেকে কোনো একটা বর্ণ উঠাবো, কিন্তু সেটা যেন কোনোভাবেই স্বরবর্ণ না হয়। আচ্ছা, এই 15টা বর্ণের মধ্যে স্বরবর্ণ কয়টা আছে? আমরা ইতিমধ্যে আগের প্রশ্নটার সমাধান করতে গিয়ে দেখেছি প্রবাবিলিটি শব্দটার মধ্যে 4টা স্বরবর্ণ আছে। এবার ট্রি শব্দের মধ্যে কয়টা আছে দেখি। ট্রি শব্দের মধ্যে এই যে ই 2টা, এই যে ই 2টা স্বরবর্ণ। তাহলে প্রবাবিলিটি শব্দের মধ্যে 4টা স্বরবর্ণ, আমি একটু দাগ দিই, ও, এ, আই, এখানে ই। তাহলে মোট কয়টা স্বরবর্ণ? 6টা স্বরবর্ণ। তাইলে 15টা বর্ণের মধ্যে 6টা হচ্ছে স্বরবর্ণ। প্রশ্নে বলছে আমি যেই বর্ণটা উঠাবো সেটা যেন স্বরবর্ণ না হয়। তাহলে এই 15টা বর্ণের মধ্যে এই 6টা বর্ণ বাদে বাকি বর্ণগুলোর মধ্যে থেকে কোনো একটা বর্ণ উঠুক, এটাই মূলত আমরা চাচ্ছি, তাই না? 15টা বর্ণের মধ্যে ওই 6টা বর্ণ বাদে, 6টা স্বরবর্ণ বাদে বাকি যে 9টা আছে, ওই 9টার মধ্যে যে কোনো একটা উঠে যাক, কিন্তু এই 6টার মধ্যে কোনো একটা যেন না উঠে, এটাই তো মূলত চাওয়া। তাহলে আমরা করবো কি, এই 6টাকে অঙ্ক থেকে বাদ। এই 6টা অনুকূল ফলাফল না, কারণ যারা স্বরবর্ণ তারা এই শর্ত মানে নাই, কারণ তারা বলছে স্বরবর্ণ না উঠুক। তাহলে স্বরবর্ণ যারা, তারা হিসাব থেকে বাদ। তাহলে 6টা হিসাব থেকে বাদ, তাহলে 15টা থেকে 6টা বাদ দিলে থাকে 9টা। এই বাকি 9টার মধ্যে কোনো একটা উঠুক, এটাই আমরা চাচ্ছি। তাইলে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে 15 বসবে নিচে, আর অনুকূল ফলাফল হিসেবে 9 বসবে উপরে। এই যে এই 9-এর মধ্যে কিন্তু স্বরবর্ণ নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে 151 নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে 9/15 কাটাকাটি করা যায়, 3 3 9, 3 5 15, অর্থাৎ 3/5। 3/5 ঘ নাম্বার অপশনে রয়েছে। আমরা এখন 152 নম্বর প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হলো হায়ার ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলো পৃথকভাবে একটি বাক্সে রাখা আছে, দৈবভাবে একটি বর্ণ তোলা হলো, বর্ণটি এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? আমরা এই হায়ার ম্যাথমেটিক্স শব্দটার প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদাভাবে একটা বাক্সে রেখে দিয়েছি। এটা কিন্তু আলাদা বাক্স না, একটা বাক্সের মধ্যেই, তবে প্রত্যেকটাকে আমরা খুলে খুলে ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছি। তারা একটার সাথে একটা লেগে নাই, সবগুলো একদম আলাদা করা রেখে দিয়েছি, ওই যে একদম ইংরেজি অ্যালফাবেটের মতো। তো সেখান থেকে একটা বর্ণ তোলা হলো, সেই বর্ণটা এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ ওই বর্ণটা যেন এও না হয়, ওই বর্ণ যেন এইচও না হয়। এ না হওয়ার সম্ভাবনা, এইচ না হওয়ার সম্ভাবনা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে অথবা শব্দটা বলছে, অথবা বললে যোগ করতে হয়, এ অথবা এইচ। তাহলে এখানে এ যে কয়টা অক্ষর আছে, এইচ যেই কয়টা অক্ষর আছে, সেগুলোকে আমরা যোগ করে অঙ্ক থেকে বাদ দিয়ে দিব। আবার বলুন স্যার বুঝি নেই বিষয়টা কি, আমি আবারও বলি। যেই বর্ণটা তোলা হবে সেটা এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আমি যেই বর্ণটা তুলব সেটা যেন এও না হয়, সেটা যেন এইচও না হয়। হ্যাঁ, সেটা এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের দেখেন এ, আমরা এখানে আগে দেখি কয়টা বর্ণ আছে। এখানে আমাদের মোট কয়টা বর্ণ আছে, আসেন আগে সেটা দেখি। এখানের মধ্যে মোট বর্ণ আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা বর্ণ আছে। তাইলে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে নিচে 17 বসবে। এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা। তো এ কয়টা? এখানে এ দেখতেছি 1
2, এ হচ্ছে 2টা, এইচ কয়টা, এইচ 1 2 3, এইচ হচ্ছে 3টা, 2 আর 3 যোগ করলে কত হয় 5, 2 আর 3 যোগ করলে কত হয় 5, এই যে আমি যোগের কথা বলছি অথবা থাকার কারণে যোগ, তাহলে 2 আর 3 যোগ করলে হয় 5, তার মানে এই 5টা বর্ণ অঙ্ক থেকে বাদ। আমরা চাচ্ছি না এই 5টা বর্ণের কোনো একটা বর্ণ যেন উঠুক। আমরা হায়ার ম্যাথমেটিক্স শব্দটার প্রত্যেকটা অক্ষরকে যখন একটা বাক্সের মধ্যে খুলে খুলে রেখে দিলাম, সেখান থেকে একটা বর্ণ দৈবভাবে যখন উঠাবো, সেই বর্ণটা এ অথবা এইচ এর কোনোটাই না হোক, এ অথবা এইচ এর কোনোটাই না হোক। তো এ এবং এইচ এখানে আছে মোট 5টা। আমাদের এই অঙ্কের মধ্যে এ এইচ এমন বর্ণ আছে মোট 5টা। এই অথবা বলার কারণে যোগ করছি, অথবা বলার কারণে যোগ করছি। তাহলে এই 5টা আমাদের অঙ্ক থেকে বাদ যাবে, এই 5টা বর্ণের কোনোটা যেন না উঠে। তাহলে 17টা বর্ণের মধ্যে যদি 5টা বর্ণ বাদ যায় আর থাকে 12টা বর্ণ, এই 12টা বর্ণের কোনো একটা উঠে যাক। 17টা বর্ণের মধ্যে এই 12টা বর্ণের কোনো একটা উঠুক, আমরা এটা চাচ্ছি। 17টা বর্ণের মধ্য থেকে এই 5টা বর্ণ যেন না উঠে, এটাই আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছে। তাহলে হায়ার ম্যাথমেটিক্স শব্দটার অক্ষরগুলো পৃথকভাবে একটা বাক্সে রাখা আছে, দৈবভাবে একটি বর্ণ তোলা হলো, বর্ণটি এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা, এও যেন না হয় এইচও যেন না হয়। তো এই অথবা শব্দ থাকার কারণে আমরা যোগ করেছি, এ হচ্ছে 2টা, এইচ হচ্ছে 3টা, যোগ করলে হয় 5টা, এই 5টা বর্ণ যেন না উঠে। তাহলে 17 থেকে 5টা বাদ, তাহলে আর থেকে 12টা, ওই 12টা বর্ণের কোনো একটা উঠুক। তাহলে 12/17 হচ্ছে এই প্রশ্নটার সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পর্বের এমসিকিউগুলো। তো এই এমসিকিউগুলো আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই। প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া হচ্ছে। ওই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে শিক্ষার্থী ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও দেখতে পাবে। এটা শিক্ষার্থীর জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।